নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দৃষ্টিপ্রদীপ উপন্যাসটির পঞ্চম পর্ব। আগের পর্বগুলি এখনও না শুনে থাকলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে শুনে নিতে পারেন। আর পরের পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। মাস কয়েক কেটে গেল, শীত পড়ে গিয়েছে। আমি দোতলার ছাদে একটা নিরিবিলি জায়গায় রোদে পিঠ দিয়ে বসে জ্যামিতির আঁক কষছি। সেজদি হাসতে হাসতে ছাদে এসে বললেন, জিতু এসো, তোমায় ওরা ডাকছে। আমি বললুম, কে ডাকছে সেজদি? সেজদির মুখ দেখে মনে হলো একটা কি মজা আছে। উৎসাহ ও কৌতূহলের সঙ্গে পেছনে পেছনে গেলাম। দোতলার ওদিকের বারান্দাতে সব মেয়েরা জড়ো হয়ে হাসাহাসি করছে। আমায় সবাই এসে ঘিরে দাঁড়ালো, বললে, এসো ঘরের মধ্যে। তাদের পেছনে ঘরে ঢুকতেই সেজদি বিছানার দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই লেপটা তোলো তো দেখি, কেমন বাহাদুরি। বিছানাটার ওপর আগাগোড়া লেপ ঢাকা কে একজন শুয়ে আছে লেপ মুড়ি দিয়ে। সবাই বললে, তোলো তো লেপটা, তোলো তো। আমি হাসি মুখে বললাম, কি বলুন না সেজদি, কি হয়েছে কি? ভাবলুম বোধহয় শৈলদীর ছোট দেওর অজয়কে এরা একটা কিছু সাজিয়েছে বা ওই রকম কিছু। তাড়াতাড়ি লেপটা টেনে নিয়েই চমকে উঠলাম। লেপের তলায় ছোট বউ ঠাকুরন, মুখে হাসি টিপে চোখ বুজে শুয়ে। সবাই খিলখিল করে হেসে উঠল। আমি লজ্জায় লাল হয়ে তাড়াতাড়ি ঘরের বার হয়ে গেলাম। বারে, এ কী কাণ্ড ওদের! কেন আমায় নিয়ে এরকম করা? তাছাড়া ছি, না, ও কী কাণ্ড! ছোট বউ ঠাকুরন স্বেচ্ছায় এই ষড়যন্ত্রের মধ্যে আছেন নিশ্চয়ই। আমার রাগ হলো তার ওপরে। এর দিন দুই পরে আমি আমার নিজের ঘরে একা বসে আছি। এমন সময় হঠাৎ ছোট বউ ঠাকুরনকে দোরের কাছে দেখে অবাক হয়ে গেলাম। তিনি আমার ঘরে কখনো আসেননি এ পর্যন্ত, কিন্তু তিনি যেমনি এলেন তেমনি চলেও গেলেন, একটু দাঁড়ালেন না। যাবার আগে ঘরের মধ্যে কি একটা ফেলে দিয়ে গেলেন। আমি বিস্মিত হয়ে তুলে দেখলাম একখানা ভাঁজ করা ছোট কাগজ, একখানা চিঠি, ছোট্ট চিঠি, দু কথায়। সেদিন যা করে ফেলেছি সেজন্য আপনার কাছে মাপ চাই। আমি নিজের ইচ্ছেতে কিছু করিনি, দলে পড়ে করেছি। কদিন ধরে ভাবছি আপনার কাছে মাপ চাইব, কিন্তু লজ্জায় পারিনি। আমি জানি আপনার মন অনেক বড়, আপনি ক্ষমা করবেন। পত্রে কোনো নাম নেই। আমি সেখানা বারবার পড়লাম, তারপর টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললাম। কিন্তু টুকরোগুলো ফেলে দিতে গিয়ে কি ভেবে আমার একটা ছোট মানি ব্যাগ ছিল, তার মধ্যে রেখে দিলাম। সেদিন থেকে আমার কি হলো, আমি একা থাকলেই ছোট বউ ঠাকুরনের কথা ভাবি। কিছুতেই মন থেকে আমি তার চিন্তা ছাড়াতে পারিনি। 2-5 দিন করে হপ্তাখানেক কেটে গেল। আমি বাড়ির মধ্যে তেমন আর যাইনি। অত্যন্ত ভয়, পাছে একা আছি এমন অবস্থায় ছোট বউ ঠাকুরনের সঙ্গে দেখা হয়ে পড়ে। ছোট বউয়ের রান্নার পালার দিন আমি সকাল সকাল খেয়ে নিই, যখন অনেক লোক রান্নাঘরে থাকে। যা যখন দরকার হয় শৈলদি কি সেজদির কাছে চাই। ওদের গলা না শুনতে পেলে বাড়ির মধ্যে যেতে সাহস হয় না। সেজদি একদিন বললেন, জিতু, তুমি কলেজ থেকে এসে খাবার খাওয়া ছেড়ে দিলে নাকি? বিকেলে তো বাড়ির মধ্যে থাকোই না, আসোই না, কোথাও থেকে খেয়ে আসো বুঝি? আমি জানি বিকেলের চা খাবার প্রায় ছোট বউ তৈরি করেন, আর সে সময় বড় একটা কেউ সেখানে থাকে না, যে যার খেয়ে চলে যায়। ইচ্ছা করেই বিকেলে চা খেতে যাইনি। পয়সা যেদিন থাকে স্টেশনের দোকান থেকে খেয়ে আসি। শীত কেটে গেল, বসন্ত যায় যায়। আমার ঘরে জানালার ধারে বসে পড়ছি, হঠাৎ জানালার পাশের দরজা দিয়ে ছোট বউ ঠাকুরন কোথা থেকে বেরিয়ে এসে বাড়ি ঢুকছেন। সঙ্গে শৈলদীর ছেলে কালো। তিনি আমায় দেখতে পাননি। আমি অপলকে খানিকক্ষণ চেয়ে রইলাম তার দিকে।
তাকে যেন নতুন রূপে দেখলাম। আরও কতবার দেখেছি, কিন্তু আজ দেখে মনে হলো এ চোখে আর কখনো দেখিনি তাকে। তার কপালের অমন সুন্দর গড়ন, পাশের দিক থেকে তার মুখ যেমন সুশ্রী দেখায়, ভুরুর ও চোখের অমন ভঙ্গি, এসব আগে তো লক্ষ্য করিনি। যখন কেউ দেখে না তখন তার মুখের কি অদ্ভুত ধরনের ভাব হয়। তিনি বাড়ির মধ্যে ঢুকে যেতেই আমার চমক ভাঙল। বই খুলে রেখে দিলাম, পড়ায় আর মন বসল না, সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে গেলাম। কি একটা কষ্ট হতে লাগলো বুকের মধ্যে, যেন নিঃশ্বাস প্রশ্বাস আটকে আসছে। মনে হলো চুপ করে বসে থাকতে পারবো না, এক্ষুনি ছুটে মুক্ত বাতাসে বেরুতে হবে। সেই রাত্রে আমি তাকে চিঠি লিখতে বসলাম। চিঠি লিখে ছিঁড়ে ফেললাম, আবার লিখে আবার ছিঁড়লাম। সেদিন থেকে তাকে উদ্দেশ্য করে চিঠি লেখা যেন আমার কলেজের টাস্কের সামিল হয়ে দাঁড়ালো। কিন্তু লিখি আর ছিঁড়ে ফেলি। দিন 15 পরে ঠিক করলাম আজ চিঠি দেবই। সেদিন বেলা 1:30টার মধ্যে কলেজ থেকে ফিরে এলাম। গ্রীষ্মের দুপুর, সবাই ঘুমুচ্ছে। আমি বাড়ির মধ্যে ঢুকলাম। সিঁড়ির পাশে দোতলায় তার ঘর। তিনি ঘরে বসে সেলাই করছিলেন। আমি সাহস করে ঘরে ঢুকে চিঠি দিতে পারলাম না। চলে আসছিলাম, এমন সময় তিনি মুখ তুলেই আমায় দেখতে পেলেন। আমি লজ্জায় ও ভয়ে অভিভূত হয়ে সেখান থেকে সরে গেলাম। ছুটে নিচে এলাম। পত্র দেওয়া হলো না, সাহসই হলো না। বাড়ি থেকে বেরিয়ে পথে পথে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ালাম লক্ষ্যহীনভাবে। সারা দিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে অনেক রাত্রে বাড়ি যখন ফিরি, রাত তখন 12টা। বাড়িতে আবার সেদিন লক্ষ্মী পূজা ছিল। খেতে গিয়ে দেখি রান্নাঘরের সামনের বারান্দায় আমার খাবার ঢাকা আছে, শৈলদি ঢুলছেন রান্নাঘরে চৌকাঠে বসে। মনে মনে অনুতাপ হলো, সারা বিকেল খাটুনির পরে শৈলদি বেচারি কোথায় একটু ঘুমুবে, আর আমি কিনা এভাবে বসিয়ে রেখেছি। আমাকে দেখে শৈলদি বললে, বেশ, কোথায় ছিলি এতক্ষণ? কথার উত্তর দিতে গেলে মুশকিল, চুপচাপ খেতে বসলাম। শৈলদি বললে, না খেয়ে ঢন ঢন করে বেরিয়ে বেরিয়ে কণ্ঠার হাড় বেরিয়ে গিয়েছে। চা খেতেও তো আসিস নে বাড়ির মধ্যে। কালোকে দিয়ে বাইরের ঘরে খাবার পাঠিয়ে দিলেও পাওয়া যায় না। থাকিস কোথায় রে? খানিকক্ষণ পরে পাতের দিকে চেয়ে বললে, ও কি, ভালো করে ভাত মাখ, ওই কটি খেয়ে মানুষ বাঁচে ভাই? তোরা এখন ছেলে মানুষ, খাবার বয়স। লুচি আছে ভোগের, দেব? পায়েস তুই ভালোবাসিস, এক বাটি পায়েস আলাদা করা আছে। আহা, কি ছিঁড়ি হচ্ছে চেহারার। পরদিন কিসের ছুটি। আমি দোতলার ছাদে কালোকে ডাকতে গিয়েছি তার প্রাইভেট টিউটর নিচে পড়াতে এসেছে বলে। সন্ধ্যার অন্ধকার হয়েছে। ওপরে উঠেই আমি একেবারে ছোট বউ ঠাকরুনের সামনে পড়ে গেলাম। তার কোলে মেজদির 1.5 বছরের খুকি মিন্টু। সে খুব ফুটফুটে ফর্সা বলে বাড়ির সকলের প্রিয়। সবাই তাকে কোলে পাবার জন্যে ব্যগ্র। ছোট বউ ঠাকরুন হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালেন খুকিকে কোলে করে। আমি বিস্মিত হলাম, কপালে ঘাম দেখা দিল। খুকি আমায় চেনে, সে আমার কোলে ঝাঁপিয়ে আসতে চায়। ছোট বউ ঠাকরুন আমার আরও কাছে এগিয়ে এসে দাঁড়ালেন, খুকিকে আমার কোলে দিলেন। তার পায়ের আঙুল আমার পায়ের আঙুলে ঠেকল। আমি তখন লাল হয়ে উঠেছি, শরীর যেন ঝিমঝিম করছে। কেউ কোনো দিকে নেই। ছোট বউ ঠাকরুন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সুর নিচু করে বললেন, আপনি আর বাড়ির মধ্যে আসেন না কেন আজকাল? আমার ওপর রাগ এখনো যায়নি? আমি অতি কষ্টে বললাম, রাগ করব কেন? তবে সেদিন ও ঘরে এলেন, আমার সঙ্গে কথা বললেন না তো, চলে গেলেন কেন? মরিয়া হয়ে বললাম, আপনাকে সেদিন চিঠি দেব বলে এসেছিলাম, কিন্তু পাছে কিছু মনে করেন সেজন্য দেওয়া হয়নি। পাছে কিছু মনে করেন ভেবেই বাড়ির মধ্যে আসিনি। তিনি খানিকক্ষণ চুপ করে রইলেন। তারপর মৃদু স্বরে বললেন, মাথা ঠান্ডা করে লেখাপড়া করুন। কেন ওরকম করেন?
আর বাড়ির মধ্যে আসেন না কেন? ওতে আমার মনে ভারী কষ্ট হয়। যেমন আসতেন তেমনি আসবেন। বলুন, আমায় ভাবনার মধ্যে ফেলবেন না ওরকম। আমার শরীরে যেন নতুন ধরনের অনুভূতির বিদ্যুৎ খেলে গেল। সেখানে আর দাঁড়াতে পারলাম না। মুখে যা এলো একটা জবাব দিয়ে নিচে নেমে এলাম। সারা রাত আর ঘুমোতে পারিনি। আমার জন্য একজন ভাবে, এ চিন্তার বাস্তবতা আমার জীবনে একেবারে নতুন। নতুন নেশার মতো এ অনুভূতি আমার সারা দেহ মন অভিভূত করে তুললে। কি অপূর্ব ধরনের আনন্দ বেদনায় মাখানো দিন, সপ্তাহ, পক্ষ, মাস। দিনরাতেই সবসময় আমার ওই এক চিন্তা। নির্জনে কাটাই, কিছু ভালো লাগে না। অথচ যার চিন্তা শয়নে স্বপনে সর্বদাই করি, পাছে তার সামনে পড়ি, এই ভয়ে সতর্ক হয়ে চলাফেরা করি। লেখাপড়া, খাওয়া, ঘুম সব গেল। বৈশাখ মাসের মাঝামাঝি ছোট বউ ঠাকুরনের হলো অসুখ। অসুক্রমে বাড়াবাড়ি ধরনের হলো। চাতরা থেকে যদু ডাক্তার দেখতে এলো। তার বাপের বাড়ি থেকে লোকজন এসে পড়ল। বাড়ি শুদ্ধ লোকের মুখে উদ্বেগের চিহ্ন। আমি ডাক্তার ডাকা, ওষুধ আনা এসব করি বাড়ির ছেলেদের সঙ্গে। কিন্তু একদিনও রোগীর ঘরে যেতে পারলাম না, কিছুতেই না। একদিন ঘরে দোরের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু চৌকাঠের ওপারে যাইনি। ক্রমে তিনি সেরে উঠলেন। একদিন আমার চয়নিকাখানা তিনি চেয়ে পাঠালেন। দিন দুই পরে কালো বই ফিরিয়ে দিয়ে গেল। 4-5 দিন পরে চয়নিকাখানা কি জন্যে খুলতে গিয়েছি, তার মধ্যে একখানা চিঠি, ছোট বউ ঠাকুরনের হাতে লেখা। নাম নেই কারুর। লেখা আছে, আমার অসুখের সময় সবাই এলো, আপনি এলেন না কেন? আমি কত আশা করেছিলাম যে আপনি দেখতে আসবেন। জানেন তা, আমার মরে যাওয়াই ভালো। কেন যে আবার সেরে উঠলাম। অসুখ থেকে উঠে মন ও শরীর ভেঙে গেছে। কালোর মুখে শুনেছি আপনি ঘরে টাঙিয়ে রেখেছেন যীশুখ্রিস্টের ছবি। তিনি হিন্দুর দেবতা নন, কিন্তু আপনি যাকে ভক্তি করেন আমি তাকে অবহেলা করতে পারিনি। আমার জন্যে তার কাছে প্রার্থনা করবেন। আর একটা কথা, একটিবার দেখতে কি আসবেন না? যীশুখ্রিস্টের ছবির দিকে চাইলাম। সম্প্রতি একখানা বুদ্ধের ছবি আর একখানা চৈতন্যদেবের ছবিও এনে টাঙিয়েছিলাম। রোগশীর্ণা পত্রলেখিকার করুণ আকুতি ওদের চরণে পৌঁছে দেওয়ার ভার আমার ওপর পড়েছে, কিন্তু আমি কি পারব? অনুকম্পায় মমতায় আমার মন তখন ভরে উঠেছে। যে প্রার্থনা ওদের কাছে জানালাম তা ভাষাহীন, বাক্যহীন। আমি এছাড়া আর কিছু করতে পারিনি। সামনে হঠাৎ যেতে পারবো না তার। এ বাড়িতেও আর বেশি দিন থাকা হবে না আমার, চলে যাব এখান থেকে। টেস্ট পরীক্ষা দিয়েই আটঘরায় পালাবো ঠিক করলাম। সেখানে যাইনি অনেক দিন। মা চিঠি লিখেছেন, দেখবার জন্য ব্যস্ত হয়েছেন। আমার সেখানে যেতে ইচ্ছা হয় না, শুধু জ্যাঠাইমাদের ব্যবহারের জন্য। গেলেই মায়ের দুঃখ দেখতে হবে। দাদা এক বাতাসার কারখানায় চাকরি পেয়েছে, মাসে কিছু টাকা অতি কষ্টে পাঠায়। সীতা বড় হয়ে উঠল, তারই বা কী করা যায়? দাদা একাই বা কী করবে? পিকারিং সাহেব আমার হাতে গীতা দেখে একদিন বললেন, তুমি এসব পড়ো নাকি? বাইবেল কি তোমার সকল আধ্যাত্মিক অভাব পূর্ণ করে না? আমি বললাম, পড়ে দেখতে কি দোষ আছে সাহেব? তাছাড়া আমি তো খ্রিস্টান নই, আমি এখনো হিন্দু। দু নৌকাতে পা দেওয়া যায় না আমায় বয়। তুমি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হও, নয়তো তুমি বাইবেল পড়ো কেন? সাহেব, যদি বলি ইংরেজি ভাষা ভালো করে শেখবার জন্যে। পিকারিং সাহেব হো হো করে হেসে উঠল। বললে, তোমার আত্মার পরিত্রাণ তার চেয়েও বেশি দরকারি। যিশুতে বিশ্বাস না করলে আত্মার ত্রাণ নেই। তিনি আমাদের সকলের পাপের ভার নিজে নিয়ে ক্রুশের নিষ্ঠুর মৃত্যুবরণ করেছিলেন। যিশু ধর্মে দীক্ষিত হও, তোমার পাপ তার রক্তে ধুয়ে যাবে। এসো আমার সঙ্গে গান করো। তারপর সাহেব নিজেই গান ধরল। পিকারিং সাহেবকে আমার খুব ভালো লাগে, খুব সরল ধর্মপ্রাণ লোক।
স্ত্রী মারা গিয়েছে আজ 10-12 বছর, আর বিয়ে করেনি। টেবিলের ওপর নিকেলের ফ্রেমে বাঁধানো স্ত্রীর ফটো সর্বদা থাকে। মাঝে মাঝে আমায় জিজ্ঞেস করে, আমার স্ত্রী দেখতে কেমন ছিল, ভালো না? ফটো দেখে মিসেস পিকারিংকে সুন্দরী মনে হয়নি আমার, তবু বলি খুব চমৎকার। পিকারিং সাহেবের ধর্মমত আমার কাছে কিন্তু অনুদার ঠেকে। কিছুদিন এদের সঙ্গে থেকে আমার মনে হয় জ্যাঠাইমারা যেমন গোঁড়া হিন্দু, খ্রিস্টানদের মধ্যেও তেমনই গোঁড়া খ্রিস্টান আছে। এরা নিজের ধর্মটি ছাড়া আর কারুর ধর্ম ভালো দেখে না। এদের সমাজে সংকীর্ণতা আছে, এদেরও আচার আছে। বিশেষত একটা নির্দিষ্ট ধরনে ঈশ্বরের উপাসনা না করলে উপাসনা ব্যর্থ হলো এদের মতে। একখানা কি বইয়ে একবার অনন্ত নরকের গল্প পড়লাম। শেষ বিচারের দিন পর্যন্ত পাপীরা সেই অনন্ত নরকের অনন্ত আগুনের মধ্যে জ্বলবে, পুড়বে। খ্রিস্ট ধর্মে দীক্ষিত হবার আগেই যদি কোনো শিশু মারা যায়, তাদের আত্মাও যাবে অনন্ত নরকে। এসব কথা প্রথম যেদিন শুনেছিলাম আমাকে ভয়ানক ভাবিয়ে তুলেছিল। তারপর মনে হলো, কেন, যিশু কি এতই নিষ্ঠুর? তিনি পরিত্রাণের দেবতা, তিনি সকল পাপীকেই কেন পরিত্রাণ করবেন না? যে তাকে জানে, যে তাকে না জানে, সবাইকে সমান চোখে তিনি কেন না দেখবেন? তার কাছে খ্রিস্টান ও অখ্রিস্টানে প্রভেদ থাকবে কেন? বরং যে অজ্ঞানান্ধ, তার প্রতি তার অনুকম্পা বেশি হবে। আমার মনের সঙ্গে এই খ্রিস্টের ছবি খাপ খায়। তিনি প্রেমময় মুক্ত মহাপুরুষ। তার কাছেও ধর্মের দলাদলি থাকে কখনো? যে দেশের, যে ধর্মের, যে জাতিরই হোক, তিনি সবারই। যে তাকে জানে তিনি তার, যে না জানে তিনি তারও। একদিন গঙ্গার ধারে বেঞ্চির ওপরে বসে জনকতক লোক গল্প করছে। শুনলাম বরানগরে কুঠির ঘাটের কাছে একটা বাগান বাড়িতে একজন বড় সাধু এসেছেন। সবাই দেখতে যাচ্ছে। 2-1 দিনের মধ্যে একটা ছুটি পড়ল। বেলুড়ে নেমেই গঙ্গা পার হয়ে কুটির ঘাটের বাগান বাড়ি খোঁজ করে বার করলাম। বাগান বাড়িতে লোকে লোকারণ্য। সকলেই সাধুজির শিষ্য, মেয়েরাও আছে। ফটকের কাছে একজন দাড়িওয়ালা লোক দাঁড়িয়েছিল। আমি ফটকের কাছে গিয়ে আমার আসার উদ্দেশ্য বলতেই লোকটা দুহাতে আমার গলা জড়িয়ে ধরে বললে, ভাই এসো এসো, তোমাকে নেওয়ার জন্যই যে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি পছন্দ করি না যে কেউ আমার গলা জড়িয়ে ধরে। আমি ভদ্রভাবে গলা ছাড়িয়ে নিলাম। লোকটা আমায় বাগানের মধ্যে নিয়ে গেল। আমি কৌতূহল ও আগ্রহের সঙ্গে চারিদিকে চেয়ে চেয়ে দেখছিলাম। বাঁদিকের রোয়াকে একদল মেয়ে বসে একরাশ তরকারি কুটছে। একটা বড় গামলায় প্রায় 10 সের ময়দা মাখা হচ্ছে। যেদিকে চাই খাওয়ার আয়োজন। সাধুর দেখা পাবো এখন? তিনি এখন ধ্যান করছেন। তার প্রধান শিষ্য জ্ঞানানন্দ ব্রহ্মচারী ও ঘরে আছেন। চলো ভাই, তোমায় নিয়ে যাই। কথা বলছি এমন সময় একজন ভদ্রলোক এলেন, সঙ্গে একটি মহিলা। ফটকের কাছে তারা মোটর থেকে নামলেন। একজন বালক শিষ্যকে ভদ্রলোকটি কি জিজ্ঞেস করলেন। সে তাদের সঙ্গে করে নিয়ে এলো আমার সঙ্গে দাড়িওয়ালা লোকটির কাছে। ভদ্রলোকটি তাকে বললেন, স্বামীজির দেখা করতে এসেছি। তিনি কোথায়? কোথা থেকে আসছেন আপনারা? ভবানীপুর, এলগিন রোড থেকে। আমার নাম বিনয়ভূষণ মল্লিক। দাড়িওয়ালা লোকটির শরীরে স্ক্রুপ কবজা যেন সব ঢিলে হয়ে গেল হঠাৎ। সে 3 ভাগে ভেঙে হাত কচলে বললে, আগে আসুন আসুন, বুঝতে পেরেছি, আসুন, এই সিঁড়ি দিয়ে আসুন, আসুন মা লক্ষ্মী। আমি বিস্মিত হলাম। এই যে বললে সাধুজি ধ্যানে বসেছেন, তবে ওরা গেলেন যে? লোকটি ওদের ওপরে দিয়ে আবার নেমে এলো। আমায় একটা হল ঘরে নিয়ে গেল। সেখানে জ্ঞানানন্দ ব্রহ্মচারীর সঙ্গে আমার আলাপ করিয়ে দিলে। জ্ঞানানন্দ ব্রহ্মচারীর পরনে গেরুয়া আলখাল্লা, রং ফর্সা। আমার সঙ্গে বেশ ভালো ব্যবহার করলে। তিনি আপিসের কাজে 150 টাকা মাইনে পেতেন। ছেড়ে স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেন। স্বামীজি বলেছেন তিনি 3টে মহাদেশ উদ্ধার করবেন। সাধনায় সিদ্ধিলাভ করলেই বেরিয়ে পড়বেন সে উদ্দেশ্যে।
স্বামীজির দেওয়া মন্ত্র জপ করে তিনি অদ্ভুত ফল পেয়েছেন নিজে। এইসব গল্প সমবেত দর্শকের কাছে করছিলেন। আমি কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলাম, কি ফল পেয়েছেন মন্ত্রের? তিনি বললেন, মন্ত্র জপ করতে করতে মনে হয় যেন কোথায় পাহাড়ের ওপর বসে আছি। স্বামীজি বলেন এ একটা উচ্চ অবস্থা। আমি আরও আগ্রহের সুরে বললাম, আর কিছু দেখেন? তিনি বললেন, জ্যোতির্দর্শন হয় মাঝে মাঝে। সে কি রকম? দুই ভুরুর মাঝখানে একটা আগুনের শিখার মতো দীপ্তি দেখতে পাই। আমি হতাশ হলাম। আমি নিজে তো কত কি দেখি, এরা তো সেসব কিছু দেখে বলে মনে হয় না। এরা আর কতটুকু দেখেছে তাহলে? পাহাড়ের ওপর বসে আছি, এই দেখলেই বা কি হলো? ভুরুর মধ্যে আগুনের শিখা দেখলেই বা কি? শুনলাম বেলা 6টার পরে স্বামীজির দেখা পাওয়া যাবে। পাশের একটা ঘরে বসে রইলাম খানিকক্ষণ। আরও একজন বৃদ্ধ সেখানে ছিলেন। কথায় কথায় তিনি বললেন, দেখো তো বাবা, এই তোমরাও তো ছেলে, আর আমার হতচ্ছাড়া ছেলেটা পালিয়ে এসে বাড়ি থেকে এই সন্ন্যাসীর দলে যোগ দিয়েছে। এখানে তো এই খাওয়া এই থাকা, যাত্রার দলের মতো এক ঘরে 100 লোক শোয়। ছেলেটার হাঁড়ির হাল হয়েছে। আগে একবার ফিরিয়ে নিতে এসেছিলাম, তা যায়নি। এবার আমি আসছি শুনে কোথায় পালিয়েছে হতভাগা। আহা, কোথায় খাচ্ছে, কি হচ্ছে। এদিকে বাড়িতে ওর মা অন্ন জল ছেড়েছে। এই সন্ন্যাসী দলই তাকে সরিয়ে রেখেছে কোথায়। আজ 3 দিন এখানে বসে আছি, তা ছোঁড়া এলো না। এরা তলায় তলায় তাকে খবর দিচ্ছে। আবার আমার উপর এদের রাগ কি? বলছে, ছেলে তোমার মুক্তির পথে গিয়েছে, বিষয়ের কীট হয়ে আছো তুমি, আবার ছেলেটাকে কেন তার মধ্যে ঢোকাবে? শোনো কথা, ওদের এখানে বিনি পয়সার চাকর হাত ছাড়া হয়ে যায় তাহলে যে। আমায় এই মারে তো এই মারে, 2 বেলা অপমান করছে। কোথা থেকে আপনার ছেলে এদের দলে এলো? এই সন্ন্যাসীর দল গিয়েছিল আমাদের মাদারীপুরে। খুব কীর্তন করে ভিক্ষে করে শিষ্য সেবক তৈরি করে বেড়ালো কদিন। সেখান থেকে ছেলেটাকে ফুসলে নিয়ে এসেছে। পয়সা হাতে থাকতো আমার, তো বেটারা খাতির করতো। এখানে খেতে দেয় না, ওই বাজারের হোটেল থেকে খেয়ে আসি। একটু এই দালানটাতে রাত্রে শুয়ে থাকি, তাও 2 বেলা বলছে বেরো এখান থেকে। ছোঁড়াটা ফিরে আসবে সেই আশায় আছি। স্বামীজির সঙ্গে দেখা হলো না, দেখার ইচ্ছেও আর ছিল না। সন্ধ্যার পরে স্টিমারে পার হয়ে বেলুড়ে এলাম। মনে কত আশা নিয়ে গিয়েছিলাম ওবেলা। মানুষের সঙ্গে মানুষের ব্যবহার যেখানে ভালো নয়, সেই জ্যাঠাইমাদের বাড়ির গোপীনাথ জিউয়ের পুজোর সময় যা দেখেছি, হিরু ঠাকুরের প্রতি তাদের ব্যবহার যা দেখেছি, সেই সব একই যেন। 1 দিন পরে ছোট বউ ঠাকুরনের বাপের বাড়ি থেকে বড় ভাই তাকে নিতে এলো। আমার সঙ্গে 10-15 দিন দেখা হয়নি। ভাবলুম যাবার সময় একবার দেখা করবই। দুপুরের পরে ঘোড়ার গাড়িতে জিনিসপত্র ওঠানো হচ্ছে। আমি নিজের ঘরের জানালা দিয়ে দেখছি আর ভাবছি, উঠবার সময় গাড়ির কাছে গিয়ে দাঁড়াবো না ওপরে গিয়ে দেখা করে আসবো। পায়ের শব্দে পেছনে চেয়ে দেখি ছোট বউ ঠাকুরন দোরের কাছে দাঁড়িয়ে, রোগশীর্ণ মুখে, হাতার লাল পাড় বসানো ব্লাউজ গায়ে, পরনে লাল পাড় শাড়ি। আমি থতমত খেয়ে বললাম, আপনি আসুন এই টুলটাতে। তিনি মৃদু সহজ সুরে বললেন, খুব তো এলেন দেখা করতে। আমি এক্ষুনি যাচ্ছিলাম, আপনি এলেন তাই, নইলে। ছোট বউ ঠাকুরন ম্লান হেসে বললেন, না, নিজেই এলাম। আর আপনার সঙ্গে কি দেখা হবে? আপনি তো পরীক্ষা দিয়ে চলে যাবেন। বিয়ে পড়বেন না? আমি একটু ইতস্তত করে বললাম, ঠিক নেই, এখানে হয়তো আর আসবো না। তিনি বললেন, কেন, আর এখানে আসবেন না? আমি কোনো কথা বললাম না। দুজনেই খানিকক্ষণ চুপচাপ। তারপর তিনি আমার কাছে এগিয়ে এসে মৃদু অনুযোগের সুরে বললেন,
আপনার মতো ছেলে যদি কখনো দেখেছি, আগে যদি জানতাম, তবে সেবার আপনাকে নিয়ে যে ওরা ঠাট্টা করেছিল, আমি তার মধ্যে যাই। এখন সে কথা মনে হলে লজ্জায় ইচ্ছে হয় গলায় মটি দিয়ে মরি। তারপর গভীর স্নেহের সুরে বললেন, না, ওসব পাগলামি করে না। আসবেন এখানে, কেন আসবেন না? ছি। দরজার কাছে গিয়ে বললেন, না এলে বুঝবো আমায় খুব ঘেন্না করেন, তাই এলেন না। দাদা কালীগঞ্জে একটা বাতাসার কারখানায় কাজ করে। অনেক দিন তার সঙ্গে দেখা হয়নি। কিছু টাকার দরকারও ছিল, কারণ কলেজের কিছু বাকি মাইনে ও পরীক্ষার ফিয়ের টাকার অভাব হওয়াতে শৈলদী লুকিয়ে 16টা টাকা দিয়েছিল। যাওয়ার আগে সে টাকাটা তাকে দিয়ে যাওয়া দরকার, যদিও সে চায়নি। বাঁশবেড়ের ঘাটে গঙ্গা পার হয়ে ওপারে যাব। খেয়ার নৌকো আসতে দেরি হচ্ছে। আমি প্রকাণ্ড একটা পুরনো বাঁধা ঘাটে সিঁড়িতে বসে অপেক্ষা করছি। ঘাটের ওপরে একটা জীর্ণ প্রাচীন শিব মন্দির, তার ফাটলে ফাটলে বট অশ্বত্থের গাছ। মন্দিরের চূড়ার ত্রিশূলটা পশ্চিমে হেলে পড়া সন্ধ্যার সূর্যের আলোয় মনে হচ্ছে যেন সোনার। ভারী ভালো লাগছিল মন্দিরটা, আর এই জনবিরল বাঁধা ঘাট। ওই মন্দিরে যদি আরতি হতো এই সন্ধ্যায়, বন্দনারত নরনারীর দল ওই ভাঙা চাতালে দাঁড়িয়ে রইত, তবে আমার আরও ভালো লাগতো। কথাটা ভাবছি এমন সময় আমার শরীরটা যেন কেমন করে উঠল, কানের পাশটা শিরশির করতে লাগলো। হঠাৎ আমার মনে হলো এই ঘাটের এই মন্দিরে খুব বড় একজন সাধু পুরুষ আছেন। তার দীর্ঘ চেহারা, মাথায় বড় বড় চুল, প্রসন্ন হাসি মাখানো মুখ। আমি তাকে দেখতে পেলাম না, কিন্তু তার উপস্থিতি অনুভব করলাম। তিনি এখানে অনেক দিন আছেন। ভাঙা ঘাটের রানায় বসে ওপারের উদীয়মান পূর্ণ চন্দ্রের দিকে চেয়ে এই সন্ধ্যায় তিনি উপাসনা করেন, এবং তিনি কারো ওপর রাগেন না। কত লোক না বুঝে ঘাটের নির্জনতা ভঙ্গ করে, তিনি সদাই প্রসন্ন, সকলের ওপরে সদাই স্নেহশীল। এরকম যখন হয় তখন আমার শরীর যেন আমার নিজের থাকে না। নয়তো আমার সাধারণ অবস্থা থাকলে জিজ্ঞেস করতুম অনেক কথাই তাকে। একটু পরে খেয়া নৌকো এলো। অনিচ্ছার সঙ্গে ঘাট ছেড়ে নৌকোতে উঠলাম। জায়গাটা পবিত্র প্রভাবে ভরা, এমন একটা প্রভাব যা সেদিন বরানগরের বাগানবাড়ির সেই সাধুর কাছে গিয়ে অনুভব করিনি। দাদা আমায় দেখে খুব খুশি হলো। ওর চেহারা বড় খারাপ হয়ে গিয়েছে। ছেলেবেলাকার দুধে আলতা রঙের সেই সুশ্রী বালককে দাদার মধ্যে আর চিনে নেওয়া যায় না। একে লেখাপড়া শিখলে না, তার উপরে ওইসব পাড়াগাঁয়ে চাকরি করে বেড়ায়। চেহারায়, বেশভূষায়, কথাবার্তায় দাদা হয়ে গিয়েছে যেন কেমন। তেমনি ধরনের লোকের সমাজে সর্বদা চলে ফেরে। রাত তখন প্রায় 9টা। দাদা ফিরে এসে রান্না চড়ালে। কি বিশ্রী জায়গাতেই থাকে। বাতাসার কারখানাটা একটা প্রকাণ্ড লম্বা চালাঘর। 6-7টা বড় বড় উনুনে দিনরাত গনগনে আগুন। বড় বড় কড়ায় গুড়ের রস আর চিনির রস তৈরি হচ্ছে। এই কারখানায় অত আগুনের তাতে থাকা কি দাদার অভ্যেস আছে কোনো কালে? দাদার নিজেই রান্না চড়ালে। আমায় বললে, খিচুড়ি খাবি জিতু? বেশ ভালো মুগের ডাল আছে, ভাঁড়ে দেখি ঘিও আছে বোধহয় একটু। দাদার বাসা ছোট একখানা চালাঘর। মেঝের ওপর শোয়, বিছানা পাতাই থাকে, কোনো কালে তোলা হয় না, তবে খুব ময়লা নয়। আমরা ভাই বোন ময়লা জিনিসপত্র মোটেই ব্যবহার করতে পারি নে, ছেলেবেলা থেকেই অভ্যেস। বিছানার ওপরকার কুলুঙ্গিতে খবরের কাগজ পাতা, একখানা ভাঙা পাড়া বার হওয়া আরশি, আর একখানা শিঙের চিরুনি। দাদা ছিল আমাদের মধ্যে সবচেয়ে ছেলে মানুষ, সবচেয়ে আনাড়ি। তাকে এখন নিজে রান্না করে খেতে হচ্ছে, অথচ কী বা জানে ও সংসারের, কী কাজই বা পারে। রান্না চড়িয়ে দাদা বললে, ভালো কথা, দাঁড়া জিতু, তোর জন্যে একখানা ইংরেজি বই রেখে দিয়েছি, বের করে দিই, দাঁড়া। টিনের ছোট তোরঙ্গ খুলে একখানা মোটা ইংরেজি বই আমার হাতে দিয়ে বললে,
এখানে ওই সাতুবাবু কন্ট্রাক্টর আসে বাতাসা নিতে, সে ফেলে গিয়েছিল আর ফিরে আসেনি। আমি তুলে রেখে দিয়েছি, ভাবলাম জিতু পড়বে। পাতা উল্টে দেখি একটা বিলিতি স্টিল কোম্পানির মূল্য তালিকা। খুব চমৎকার পাতা, চমৎকার ছাপা। বাড়িঘর, রেলের পুল, কড়ি বড়গার ছবিতে ভর্তি। দাদার ওপরে দুঃখ হলো। বেচারি এসব পড়তে পারে না, বুঝতেও পারে না। ভেবেছে কি অপূর্বই বই না জানি। আমি কিছু না বলে বইখানা আমার পুটুলিতে বেঁধে নিলাম। দাদা ততক্ষণে তোরঙ্গ হাতড়ে আর একখানা ছোট ছেলেদের গল্পের বই বার করে বললে, আর এই দেখ একখানা বই, ভারী মজার মজার গল্প। আমি খেয়ে দিয়ে রোজ একটুখানি করে পড়ি। খোঁড়া শিকারির গল্পটা পড়ছিলাম, পর দেখি শুনি। এসব গল্প ইংরেজিতে কতবার পড়েছি, আমার কাছে নতুনত্ব নেই কোথাও। তবুও দাদাকে পড়ে পড়ে শোনাতে লাগলাম। দাদা মাঝে মাঝে খিচুড়িতে কাঠি দিয়ে দেখে, আর হাঁটু দুটো দুহাতে জড়িয়ে একটুখানি পেছনে হেলান দিয়ে বসে আমার মুখের দিকে আগ্রহের সঙ্গে চেয়ে চেয়ে শোনে। আমার এমন কষ্ট হলো, এসব গল্প যে ইংরেজি স্কুলের নিচের ক্লাসের ছেলেরাও জানে। আহা, দাদা বড় অভাগা। অল্প বয়সে সংসারের চাপ ঘাড়ে পড়ে সারা জীবনটাও নষ্ট হয়ে গেল। টাকার কথাটা দাদাকে বলতে মন চাইল না। ওর কত কষ্টে রোজগার করা পয়সা, একটা আধটা নয়, 16টা টাকা। 11 টাকা মাসে মাইনে পায়। ওর 1.5 মাসের রোজগার কোথা থেকে দেবে ও? শৈলদির টাকা আমি এরপরে যে করে হয় শোধ দেব। দাদা নিজেই বললে, বাড়ি যাবি তো জিতু? গোটা 10 টাকা নিয়ে যা। আমার বড্ড ইচ্ছে সীতাকে এক ছড়া হার গড়িয়ে দিই, কিন্তু টাকাই জমে না হাতে। তোর টাকার যদি দরকার থাকে তবে আলাদা করা হারের জন্য 20টা টাকা তোলা আছে, তাই থেকে নিয়ে যা, দেব এখন। হার এরপর দেখব। 7-5 ভেবে টাকা নেওয়াই ঠিক করলাম। শৈলদির ওপর বড় জুলুম করা হয়, নইলে শৈলদিকে মনে হয় না যে সে পর। এত আপনার মতো কজন আপনার লোকই বা দেখে। মায়ের পরেই শৈলদিকে ভক্তি করি। সে লুকিয়ে টাকা দিয়েছে, তাকে আর বিপন্ন করব না। যে দাদা সকাল 8টার কমে বিছানা থেকে উঠত না, তাকে ভোর 5টার সময় উঠে কারখানায় গিয়ে কাজে লাগতে হয়। আমিও দাদার সঙ্গে গেলাম। কারখানার মালিকের নাম মতিলাল দাস, বয়স 50-এর ওপর। তৃতীয় পক্ষের স্ত্রী আছে সংসারে, আর দ্বিতীয় পক্ষের ছেলে মেয়ে। দাদা মতিলালের তৃতীয় পক্ষের স্ত্রীকে মাসিমা বলে ডাকে। মতিলাল আমায় দেখে বললে, তুমি নিতাই ঠাকুরের ভাই? বেশ বেশ। আজকাল কি বই পড়ায় তোমাদের? তার প্রশ্ন শুনে আমার হাসি পেল। আমি জবাব দেবার আগেই মতিলাল বললে, আমাদের সময়ে যেসব বই পড়ানো হতো, আজকাল কি আর সেসব বই আছে? এই ধরো পদ্যপাঠ, 3য় ভাগ যদুবাবুর। আহা, কুব্জপৃষ্ঠ নুব্জদেহ উষ্ট্র সারি সারি, কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি। কী সব শব্দ লাগিয়েছে দেখেছ একবার? ভাষার জ্ঞান হতো কত পড়লে। বলো দেখি, নুব্জদেহ মানে কি? আমাদের হরিশ পণ্ডিত পড়াতো কালনার স্কুলে। আমি তখন ছাত্রবৃত্তি পড়ি। তখন ছাত্রবৃত্তি পড়লে মোক্তার হতো, দারোগা হতো। এখন হয়েছে তো সব ছেলে খেলা। আমি এসেছি শুনে মতিলালের স্ত্রী দুপুরে খেতে বললে। আমায় দেখে বললে, এসো বাবা, তুমি নিতাইয়ের ভাই? তুমিও মাসিমা বলে ডেকো। কাছে দাঁড়িয়ে থেকে মাসিমা দাদাকে রান্না দেখিয়ে দিতে লাগলো, কারণ আমরা খেতে চাইলেও ওরা রেঁধে আমাদের খেতে দেবে কেন? মাসিমা সংসারে নিতান্ত একা। মতিলালের ও পক্ষের ছেলেমেয়েরা বাপের তৃতীয় পক্ষের পরিবারকে দুচোখ পেরে দেখতে পারে না, বা এখানে থাকেও না কেউ। অথচ মাসিমার ইচ্ছে তাদের নিয়ে মিলেমিশে সংসার করা। আমরা খেতে বসলে কত দুঃখ করতে লাগলো। এই দেখো বাবা, কেষ্টকে বলি বৌমাকে নিয়ে এখানে এসো, এসে দিব্যি থাকো। বৌমাটি বড় চমৎকার হয়েছে, তা যদি আসে।
সেই নিয়ে রেখেছে শ্বশুরবাড়ি, কালনার কাছে দাইহাট, সেইখানেই থাকে। আমার নিজের পেটে তো হলো না কিছু, ওরাই আমার সব। তা এ মুখো হয় না কেউ। বড় মেয়ে দুটি শ্বশুরবাড়ি আছে, আনতে পাঠালে বলে সৎ মায়ের আর অত আত্মীস্য দেখাতে হবে না। শোনো কথা, আমায় মা বলে কেউ ডাকেও না, ডাকলে নাকি তাদের মান যাবে। মাসিমাকে খুশি করবার জন্যে আমি কারণে অকারণে খুব মাসিমা মাসিমা বলে ডাকতে লাগলাম। আমাদের পাতে আবার মাসিমা খেতে বসলেন। বললেন, ব্রাহ্মণের পেরসাদ পাবো, ওতে কি আর ছোট বড় আছে বাবা? আমার মনে অস্বস্তি হলো। আমি তো এদের এসব মানি নে, ব্রাহ্মণের ধর্ম পালন করি নে, সে কথা তো ইনি জানেন না। অথচ খুলে বললে মাসিমার মনে কষ্ট দেওয়া হবে হয়তো। দাদার কাছ থেকে আটঘরা এলাম। আসবার সময় সীতার জন্যে ভালো সাবান কিনে নিয়ে এলাম। বই পড়তে ভালোবাসে বলে 2-3খানা বাংলা বইও আনলাম। সীতা বড় হয়ে উঠেছে, মাথায় খুব লম্বা হয়েছে, দেখতে সুন্দর হয়েছে আরও। আমার হাত থেকে সাবান নিয়ে হেসে বললে, দেখি দাদা কেমন সাবান। আমার একখানাও আস্ত সাবান ছিল না। একখানা সানলাইট সাবান আনিয়েছিলুম বাজার থেকে, সে 8খানা হয়ে গিয়েছে। সীতার সেই পুরনো অভ্যাস এখনও আছে। কথা বলতে বলতে হঠাৎ খোঁপায় হাত দিয়ে দেখে ঠিক আছে কিনা। লম্বা ঢ্যাঙা চওড়া নকশাপার কাপড় পরনে, খোঁপার ধরনও সেকেলে। আজকাল শহরে দেখে এসেছি ওরকম খোঁপা উঠে গিয়েছে। ও ধরনের কাপড় পরলে সেখানে লোকে হাসবে। বেচারি সীতা। লেখাপড়া শেখবার, বই পড়বার ওর কত আগ্রহ, অথচ এই পাড়াগাঁয়ে পরের বাড়ি দাসীবৃত্তি করেই ওর জীবন কাটল। না হলো লেখাপড়া শেখা, না মিটল কোনো স্বাদ। অথচ ওর বুদ্ধি ছিল এত চমৎকার, মিশনারি মেয়েরা কত প্রশংসা করত। ওকে কি ভালোই বাসত মিস নর্টন। কিন্তু কি হলো ওর? এখন সেই কতকাল আগেকার পুরনো বইগুলোই পড়ছে, কিছুই শেখেনি, কিছুই দেখেনি। সীতা বললে, দাদা পাশ করেছ? পাশের খবর এখনো বেরোয়নি, পাশ করব ঠিকই। পাশ হলে আমায় জানিও দাদা, আমি তোমাকে একটা জিনিস প্রাইজ দেব। কি জিনিস রে? একটা মানি ব্যাগ বুনছি লাল উলের, তোমার জন্য একটা, বর্দার জন্য একটা, তোমাদের নাম লিখে দেব। মিস নর্টন আমাদের কত কি প্রাইজ দিত না? মিস নর্টনকে তোর মনে আছে সীতা? তুই তো তখন খুব ছোট। খুব মনে আছে, তার দেওয়া জিনিস আমার বাক্সে এখনও রয়েছে, দেখলেই তাদের কথা মনে পড়ে। জ্যাঠামশাই আমায় ডেকে বললেন, জিতু শোনো, এখন তুমি বড় হয়েছ, তোমার সঙ্গে পরামর্শ করে কাজ করাই ভালো। সীতার বিয়ে না দিলে নয়, ওর 15-16 বছর হলো, আর ঘরে রাখা যায় না। কিন্তু এদিকে টাকা কড়ি খরচ করবে কে? 1000 টাকার কমে আজকাল ভদ্রলোকের ঘরের বিয়ের কথাই তোলা যায় না। দেখে এসেছো তো শহর বাজারে। তা আমি এক জায়গায় ঠিক করেছি, পাত্রটির বাপ আমার এখানে এসেছিল। জমি জায়গা আছে, চাষা গেরস্ত, খেতে পড়তে কষ্ট পাবে না। আখের চাষি আছে অমন 20-22 বিঘে। পাত্রটি চাষবাস দেখে। রং একটু কালো, তা হোক, পুরুষ মানুষের রঙে কি আসে যায়। তবে বংশ ভালো, কামদেব পণ্ডিতের সন্তান, সবে 3 পুরুষে ভঙ্গ, আমাদেরই স্বঘর। আমি বললাম, লেখাপড়া কত দূর করেছে? লেখাপড়া কি আর MA BA পাশ করেছে, তবে বাংলা ছাত্রবৃত্তি পর্যন্ত পড়েছে, দিব্যি হাতের লেখা। হ্যাঁ, একটা কথা ভুলে যাচ্ছি, অল্প দিন হলো পাত্রটির প্রথম পক্ষের স্ত্রী মারা গিয়েছে। তবে সে কিছু নয়, বয়স কমই। একটি বুঝি ছেলে আছে ও পক্ষের। ছাত্রবৃত্তির কথায় আমার মতিলালের উটের কবিতাটি মনে পড়ল। আমি বললাম, আচ্ছা আমি ভেবে বলবো জ্যাঠামশাই। লেখাপড়া জানে না, আর তাতে দোষ বড়ে, এতে বিয়ে দেওয়া আমার মন সরে না।
সীতার মতো মেয়ে আপনি বলুন না জ্যাঠামশাই। জ্যাঠামশাই নিজের কথার প্রতিবাদ সহ্য করতে পারেন না। তিনি এ অঞ্চলের মানী ব্যক্তি। আগের চেয়ে বিষয়াশয় টাকা কড়ি এখন তার আরও বেশি। এদিকের সব লোকে তাকে খাতির করে চলে, কেনই বা তিনি প্রতিবাদ সহ্য করবেন? সে জানি এ গায়ে রামবাণুজ্যের ব্যাপারে। রামবাণুজ্যে কী জন্যে রাত্রে আফিম খেয়ে শুয়েছিল। সকালে উঠে খবর পেয়ে জ্যাঠামশাই গেলেন। রামবাণুজ্যে ছিল জ্যাঠামশাইয়ের খাতক। জ্যাঠামশাই গিয়ে কড়া সুরে বললেন, কি হয়েছে রাম? রামবাণুজ্যে তখন কথা বলতে পারছে না। জ্যাঠামশাইয়ের কথার উত্তর সে দিতে পারল না। জ্যাঠামশাই ভাবলেন বাণুজ্যে তার প্রতি অসম্মান দেখিয়ে ইচ্ছে করেই কথার উত্তর দিচ্ছে না। বললেন, ভালো করে কথার উত্তর দাও। কার সামনে কথা বলছো জানো না? সঙ্গের সব লোক বললে, হ্যাঁ, কর্তা যা বলছেন জবাব দাও ওর কথার। কিন্তু রামবাণুজ্যে জ্যাঠামশাইয়ের চোখ রাঙানির চৌহদ্দি পার হয়ে চলে গেল ঘণ্টা দুয়ের মধ্যেই। কী জন্যে সে আফিম খেয়েছিল কেউ জানে না। তার মৃত্যুর পরে জ্যাঠামশাই তার ভিটেমাটি বিক্রি করে নিয়ে নিলেন। তার বিধবা স্ত্রী নাবালক একটিমাত্র মেয়ের হাত ধরে ভাইদের দৌড়ে গিয়ে পড়ল। আমি যেবার ম্যাট্রিক দিই সেই বছরের কথা। আমার কথার উত্তরে জ্যাঠামশাই আমায় অনেকগুলো কথা শুনিয়ে দিলেন। আমাদের এদিক নেই ওদিক আছে। রাজা মহারাজাদের ঘরে বোনের বিয়ে দেবার ইচ্ছা থাকলেই তো হয় না, পয়সা চাই। 15-16 বছরের মেয়ে গ্রামে সমাজের মধ্যে বাস করতে গেলে আর ঘরে রাখা চলে না। তাছাড়া তিনি কথা দিয়ে ফেলেছেন, তার কথার মূল্য আছে, ইত্যাদি। জ্যাঠামশাইদের বাড়ির জীবনযাত্রার ধারা সেই পুরনো দিনের মতোই চলেছে। এখানে এলেই বুঝি এদের মন নানা দিক থেকে কতভাবে শৃঙ্খলিত। বাড়িতে এতটা জমি রয়েছে, ঠাকুর পূজার উপযোগী ছোট্ট একখানা গাঁদা ও করবী ফুলের বাগান ছাড়া আর কোথাও একটা ফুলের গাছ নেই। উঠোনের কোন জায়গায় এরা কোথাও একটু সবুজ ঘাস রাখবে না। মেজ কাকার কাজ হচ্ছে এতটুকু কোথাও ঘাস গজালে তক্ষুনি নিজের হাতে নিড়েন ধরে উঠিয়ে ফেলা। প্রকাণ্ড উঠোন চাঁচা ছোলা, সাদা মাটি বার করা, সবুজের লেশ নেই। বলে দেখেছি, এরা তা বোঝে না। সামনের উঠোনটা লাউ মাচা পুঁই মাচায় ভরা, প্রত্যেক জায়গাটুকুতেই তরকারি লাগিয়েছে, নয়তো মানকচুর ঝাড়। একদিন জ্যাঠামশাইয়ের ছেলে হারুদাকে বললাম, আমি শ্রীরামপুর থেকে ভালো মরশুমি বীজ এনে দেব, আর এক রকমের লতা আছে আমাদের কলেজে, চমৎকার নীল ফুল ফোটে। বাড়ির সামনেটা বাগান করো, আর চণ্ডীমণ্ডপের চালে সেই লতা উঠিয়ে দাও। হারুদা বললে, তোমার যেমন বুদ্ধি, ফুল গাছে কি দুধ দেবে শুনি? মিচিমিচি জায়গা জোড়া। চণ্ডীমণ্ডপের চালে ফি বছর 30-40 খানা চাল কুমড়ো হয়, জানিস তা? অর্থাৎ আহারের আয়োজন হলেই হলো, আর কিছু দরকার নেই এদের। মেজ কাকার ঘরে একদিন শুয়েছিলাম। কাকিমা এখানে নেই। মেজ কাকার আবার একলা শুতে ভয় করে, তাই আমাকে শুতে বলেছিলেন। সারাদিন গরমের পরে অনেক রাত্রে এক পশলা বৃষ্টি হলো। কি সুন্দর ভিজে মাটির গন্ধ আসতে লাগলো। মেজ কাকা দেখি উঠে তাড়াতাড়ি জানালা বন্ধ করছেন। আমি বললাম, বন্ধ করছেন কেন মেজ কাকা? বেশ ভিজে হাওয়া আসছে। মেজ কাকা বললেন, না না, ঠান্ডা লাগবে। শেষ রাতের বৃষ্টির হাওয়া বড় খারাপ, কাল সর্দি ধরবে। আমার ধাতই একে সর্দির। দুপুরে সীতার সম্বন্ধে মাকে বললাম। মায়ের ইচ্ছে নয় ওখানে সীতার বিয়ে দেওয়া, তবে মা নিরুপায়। এ বাড়িতে তার কোনো কথা খাটে না। আমি বললাম, আমি কোথাও চাকরি খুঁজে নিই মা, সীতার বিয়ে নিজে থেকে দেব। মা বললেন, শোনো কথা ছেলের, তুই লেখাপড়া ছেড়ে এখন করবি কি? তোদের মুখের দিকে চেয়ে এখানে কষ্ট করে পড়ে থাকি। নিতুর তো কিছু হলো না, তুই বিয়েটা পাশ কর, সীতার কপালে যা থাকে হবে। তুই এখন চাকরিতে কত টাকা পাবি যে সীতার বিয়ে দিয়ে দিবি নিজে? মাঝে পড়ে তোর পড়াটা হবে না। আর শোন, এ নিয়ে কোনো কথা যেন বলিস নে কারুর সঙ্গে, তোর জ্যাঠাইমা শুনতে পেলে আর রক্ষে রাখবে না। মা এত ভয় করেও চলেন ওদের।
প্রথম জীবনে কোনো কষ্ট পাননি, তারপর চা বাগান থেকে এসে দুঃখের মধ্যে পড়ে গিয়ে এমন ভীতু হয়ে উঠেছেন। সদাই ওর ভয় থাকে জ্যাঠাইমা ওদের দুজনকে এ বাড়িতে জায়গা দিতে না চাইলে আমার লেখাপড়া না হয়, সীতার বিয়ে নিয়ে দাদা জড়িয়ে পড়ে, এই সব। সীতাকে জলে ফেলে দিতে পারবো না, মা যাই বলুন। শেষ হলো আমাদের আজকের পর্ব। পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরের পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।